চ্যানেলে স্বাগত। জটিল যৌগের আজকে আমরা দ্বিতীয় ক্লাস, আর এই দ্বিতীয় ক্লাসে জটিল যৌগের বেশ কিছু রাশি নিয়ে আমরা আলোচনা করব। জটিল যৌগ সংক্রান্ত বিভিন্ন পদসমূহ, যেমন কোঅর্ডিনেশন এন্টিটি, কেন্দ্রীয় ধাতব পরমাণু, কোঅর্ডিনেশন নম্বর, এরকম বেশ কিছু পদ তথা রাশি আছে, যে রাশিগুলো ভালো করে না বুঝলে জটিল যৌগের বিভিন্ন বৈশিষ্ট্য ধর্ম বোঝা একটু কষ্টকর হয়। সেজন্য আজকের ক্লাসে আমরা প্রথম অংশে এই সমস্ত পদ, জটিল যৌগ সংক্রান্ত বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পদ তথা রাশিগুলো আছে তাদের সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথম যেটা আমরা দেখব, জটিল যৌগের কোঅর্ডিনেশন এন্টিটি। মনে রাখবে, কোঅর্ডিনেশন এন্টিটি নিয়ে আমরা কথা বলবো। কোঅর্ডিনেশন এন্টিটি, কোঅর্ডিনেশন এন্টিটি কি জিনিসটা বলো তো? কোঅর্ডিনেশন এন্টিটিটা, এই রাশিটা কি? জটিল যৌগে যে কেন্দ্রীয় ধাতব পরমাণু আছে, সেই কেন্দ্রীয় ধাতব পরমাণু লিগেন্ডগুলোর সাথে যুক্ত হয় যে জটিল ক্যাটায়ন বা অ্যানায়ন বা প্রশম অণু গঠন করে, সেই অংশটাকে বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। মনে থাকবে, জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন লিগেন্ডের সাথে পরিবেষ্টিত হয় বা লিগেন্ড দ্বারা পরিবেষ্টিত হয় যে জটিল ক্যাটায়ন বা অ্যানায়ন বা প্রশম অণু গঠন করে, তাকে আমরা কোঅর্ডিনেশন এন্টিটি বলি। সুতরাং মনে রাখবো, কোঅর্ডিনেশন এন্টিটি কাকে বলে? জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন লিগেন্ড দ্বারা পরিবেষ্টিত হয় যে জটিল ক্যাটায়ন, অ্যানায়ন বা প্রশম অণু গঠন করে। সহজ আছে। তাহলে জটিল যৌগে মনে রাখবে, কেন্দ্রীয় ধাতব পরমাণু লিগেন্ড দ্বারা পরিবেষ্টিত হয়। লিগেন্ড দ্বারা মনে রাখবে, জটিল ক্যাটায়ন, অ্যানায়ন বা প্রশম অণু গঠন করে, তাকে বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। ঠিক আছে, কোঅর্ডিনেশন এন্টিটি কিন্তু তিন প্রকার হয়। যেমন প্রশম হতে পারে, প্রশম যেমন টেট্রা কার্বনিল নিকেল, এক্ষেত্রে কিন্তু এটা প্রশম কোঅর্ডিনেশন এন্টিটি। আবার আমরা ক্যাটায়নিক হতে পারে, ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি, যেমন সিলভার, এটা হলো ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি। অ্যানায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি, যেমন FeCN6 4-। ফলে কোঅর্ডিনেশন এন্টিটি প্রশম হতে পারে, ক্যাটায়নিক হতে পারে, অ্যানায়নিক হতে পারে। আর এই হলো বিভিন্ন পদগুলোর মধ্যে প্রথম পদ আমরা দেখলাম, কোঅর্ডিনেশন এন্টিটি। জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন লিগেন্ড দ্বারা পরিবেষ্টিত হয় যে জটিল ক্যাটায়ন, অ্যানায়ন বা প্রশম অণু গঠন করে। এবং এটা তিন রকম হতে পারে, ক্যাটায়নিক, অ্যানায়নিক এবং প্রশম। এরপরের আমরা যে রাশিটা দেখব, কেন্দ্রীয় ধাতব পরমাণু বলতে আমরা কোন পরমাণুকে বুঝব? কেন্দ্রীয় ধাতব পরমাণু। ঠিক আছে, কেন্দ্রীয় ধাতব পরমাণু, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। কাকে বলবো বলো তো? কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন বলতে আমরা জটিল যৌগের ক্ষেত্রে কি বুঝবো? তো জটিল যৌগে যে ধাতব পরমাণু বা আয়ন
লিগেন্ডের সঙ্গে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে আবদ্ধ থাকে। অর্থাৎ জটিল যৌগের মধ্যে যে লিগেন্ডগুলো থাকে সেই লিগেন্ডগুলোর সাথে যে ধাতব পরমাণু অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যুক্ত থাকে সেই ধাতব পরমাণু বা আয়নগুলোকে বলা হয় কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন। সুতরাং কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন বলতে জটিল যৌগে যে ধাতব পরমাণু বা আয়ন লিগেন্ডের সঙ্গে অসমযোজী বন্ধনে আবদ্ধ থাকে সেই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন। তাহলে নিশ্চয় বোঝা গেছে। আমরা উদাহরণ দিয়ে যদি দেখি তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন মনে রাখবে পরমাণু হতে পারে আয়নও হতে পারে। যেমন টেট্রা কার্বনিল নিকেল, এই টেট্রা কার্বনিল নিকেলে এই যে নিকেল হলো কেন্দ্রীয় ধাতব পরমাণু। বুঝা গেছে? এই যৌগের নিকেল হলো কেন্দ্রীয় ধাতব পরমাণু। আমরা আরেকটা যৌগ যদি দেখি CuNH3,4SO4, এই যৌগে যদি দেখি তাহলে কপার 2+ হলো কেন্দ্রীয় ধাতব আয়ন। সুতরাং পরমাণু হতে পারে আয়ন হতে পারে, মনে রাখবে পরমাণু হতে পারে আয়নও হতে পারে। তবে কেন্দ্রীয় পরমাণু বা আয়ন বলতে আমরা সেই কেন্দ্রীয় পরমাণু বা আয়ন ধাতব পরমাণু বা আয়নকে বুঝবো যারা কি করবে লিগেন্ডের সঙ্গে অসমযোজী বন্ধনে আবদ্ধ থেকে জটিল যৌগ গঠন করবে। যেমন দুটো জটিল যৌগ দেখতে পাচ্ছ, প্রথম যৌগটাতে নিকেল হলো কেন্দ্রীয় ধাতব পরমাণু আর দ্বিতীয় যৌগে কপার হলো কেন্দ্রীয় ধাতব আয়ন। এই হলো 2 নম্বর রাশি যেটাকে আমরা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন বলে থাকি। আমরা পরের রাশিতে চলে যাব। জটিল যৌগে লিগেন্ড টার্মটা ভীষণ ইম্পর্টেন্ট। তো লিগেন্ড বলতে আমরা কি বুঝবো? লিগেন্ড সংলগ্নক বলা হয় লিগেন্ড। লিগেন্ড বলতে কাকে বুঝবো? লিগেন্ড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর জটিল যৌগ সংক্রান্ত আলোচনায়। তো লিগেন্ড বলতে সেই প্রশম অণু বা আয়নকে বোঝাবে যারা কি করবে ইলেকট্রন জোড় দানের দ্বারা অসমযোজী বন্ধন, মনে রাখবে ইলেকট্রন জোড় দানের দ্বারা অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব পরমাণুর গৌণ যোজ্যতা পূর্ণ করবে। বোঝা গেছে? তাহলে লিগেন্ড বলতে আমরা সেই কি বুঝবো, এই যে প্রশম অণু হতে পারে, প্রশম অণু বা আয়ন যারা কি করে ইলেকট্রন জোড় দানের দ্বারা অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব পরমাণুর গৌণ যোজ্যতা পূর্ণ করে তাদেরকে বলা হয় লিগেন্ড। বোঝা গেছে নিশ্চয়ই? ইম্পর্টেন্ট একটা টার্ম। তাহলে লিগেন্ড বলতে আমরা কি বুঝবো? সেই সমস্ত অণু বা আয়নকে লিগেন্ড বলা হবে যারা ইলেকট্রন জোড় দানের মাধ্যমে বা ইলেকট্রন জোড় দানের দ্বারা অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব পরমাণুর গৌণ যোজ্যতাটা পূর্ণ করে। এই লিগেন্ড কিন্তু ক্যাটায়নিক হতে পারে, অ্যানায়নিক হতে পারে, প্রশম হতে পারে। যেমন প্রশম লিগেন্ড যেমন H2O, NH3CO ইত্যাদি। ঠিক আছে? আমরা যদি অ্যানায়নিক লিগেন্ড দেখি, তাহলে অ্যানায়নিক লিগেন্ডের উদাহরণ যেমন Cl-, যেমন Cn ইত্যাদি। এবং ক্যাটায়নিক লিগেন্ডের উদাহরণ যদি দেখি, ক্যাটায়নিক লিগেন্ডের উদাহরণ যেমন NO+, NO2+ ইত্যাদি। ফলে লিগেন্ড ক্যাটায়নিক 3 ধরনের হতে পারে, ক্যাটায়নিক, অ্যানায়নিক বা প্রশম। আর লিগেন্ড হলো সেই প্রশম অণু বা আয়ন
যারা অসমযোজী বন্ধন ইলেকট্রন জোড় দানের মাধ্যমে অসমযোজী বন্ধন গঠনের দ্বারা কেন্দ্রীয় ধাতব পরমাণুর গৌণ যোজ্যতা পূরণ করে। বোঝা গেছে তো? সহজ আছে জিনিসগুলো। এবার আমরা দেখব লিগ্যান্ডের দাতা পরমাণু। দাতা পরমাণু বলতে আমরা তাহলে কি বুঝব? ডোনার, দাতা পরমাণু। কাকে বলা হবে দাতা পরমাণু? তো মনে রাখবে লিগ্যান্ডের তো একাধিক পরমাণু বা একটা পরমাণু দিয়ে লিগ্যান্ড তৈরি হতে পারে। লিগ্যান্ডের মধ্যে দুই বা ততোধিক পরমাণু দিয়ে যদি কোনো লিগ্যান্ড তৈরি হয় তাহলে সেই লিগ্যান্ডের যে পরমাণুটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দানের মাধ্যমে কেন্দ্রীয় পরমাণুর সাথে অসমযোজী বন্ধন গঠন করে। বোঝা গেছে? যেমন জলের ক্ষেত্রে যদি আমরা দেখি হাইড্রোজেন অক্সিজেন নিয়ে জল তৈরি, তাহলে হাইড্রোজেন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে না অক্সিজেন করে? অ্যামোনিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন নাইট্রোজেন দিয়ে তৈরি, তাহলে এক্ষেত্রে কারা দান করবে? তো মনে রাখবে দুই বা ততোধিক পরমাণু দিয়ে যে সমস্ত লিগ্যান্ড তৈরি তাদের যে পরমাণুটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দানের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে অসমযোজী বন্ধন গঠন করে। ফলে মনে রাখবে লিগ্যান্ডের যে পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দানের মাধ্যমে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে অসমযোজী বন্ধন গঠন করে, তাকে আমরা বলবো দাতা পরমাণু। ঠিক আছে? এই কথা বোঝা গেছে? তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণু, এখানে কেন্দ্রীয় ধাতব পরমাণু হতে পারে বা আয়ন হতেই পারে। কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে অসমযোজী বন্ধন গঠন করে। যেমন আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, যেমন জল, এই জলের ক্ষেত্রে যদি দেখি তাহলে জলের কিন্তু কি এই যে অক্সিজেন হলো দাতা পরমাণু। বোঝা গেছে? যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে তাহলে বলো তো অ্যামোনিয়ার ক্ষেত্রে কে হবে? জলের ক্ষেত্রে যদি অক্সিজেন দাতা পরমাণু হয় তাহলে বলো অ্যামোনিয়ার ক্ষেত্রে দাতা পরমাণু কে? কোঅর্ডিনেশন সংখ্যা। এই কোঅর্ডিনেশন সংখ্যা বা একে লিগেন্সিও বলা হয়। এই জিনিসটা কি বলো তো? কোঅর্ডিনেশন সংখ্যা বা লিগেন্সি, সিএনও বলা হয় কোঅর্ডিনেশন নম্বর। জটিল যৌগের ইম্পর্টেন্ট একটা টার্ম। বোঝা গেছে? জটিল যৌগের কাকে বলবো? কোনো জটিল যৌগের কেন্দ্রীয় ধাতব পরমাণু, মনে রাখবে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে লিগ্যান্ড যত সংখ্যক অসমযোজী বন্ধন গঠন করে, অসমযোজী বন্ধনের সঙ্গে লিগ্যান্ডগুলো যে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যুক্ত থাকে, সেই সংখ্যাটাকে বলা হয় লিগেন্সি তথা কোঅর্ডিনেশন নম্বর। কাজেই মনে রাখবে জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে কেন্দ্রীয় ধাতব পরমাণু আয়নের সঙ্গে লিগ্যান্ড যত সংখ্যক অসমযোজী বা সিগমা বন্ধন, অসমযোজী বন্ধন গঠন করে, সেই সংখ্যাটাকে বলা হয় কোঅর্ডিনেশন সংখ্যা তথা লিগেন্সি। জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু যত সংখ্যক, মনে রাখবে যত সংখ্যক অসমযোজী বন্ধন গঠন করে, সেই সংখ্যাটাকে বলা হয় কোঅর্ডিনেশন নম্বর। যেমন আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, যেমন CuNH3,4SO4, এই যৌগে কপার এর কোঅর্ডিনেশন নম্বর কত বলো তো? কপারের কোঅর্ডিনেশন নম্বর 4টা অ্যামোনিয়া 4টা অসমযোজী বন্ধন তৈরি করেছে, ফলে কোঅর্ডিনেশন নম্বর হলো 4। আমরা আরেকটা যদি জটিল যৌগ দেখি, যেমন NH2, ঠিক আছে, NH3Cl,
এই যৌগে সিলভার এর কোঅর্ডিনেশন নম্বর কত বলো তো? এখানে দুটো অ্যামোনিয়া এজির সাথে দুটো বন্ধন অসমযোজী বন্ধন তৈরি করেছে, ফলে এক্ষেত্রে কোঅর্ডিনেশন নম্বর 2। আমরা একটা যদি অন্য একটা যৌগ দেখি, দেখো কপার NH2 CH2 NH2 CH2, এই যৌগে কিন্তু দেখতে পাচ্ছ NH2 CH2 NH2 NH2, এখানে এটা বন্ধন তৈরি করেছে, এটা বন্ধন তৈরি করেছে, এই কথা বোঝা গেছে? তাহলে বলো তো এই যৌগে কপারের কোঅর্ডিনেশন নম্বর কত? লিগ্যান্ড কিন্তু দুটো, কিন্তু অসমযোজী বন্ধন তৈরি করেছে 4টা, লিগ্যান্ডের সংখ্যা 2, কিন্তু অসমযোজী বন্ধন তৈরি করেছে 4। ফলে এই যৌগে কপারের কি বলো তো? কপার এর কোঅর্ডিনেশন নম্বর কত? 4। এই হলো কোঅর্ডিনেশন নম্বর। কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে লিগ্যান্ডগুলো যখন অসমযোজী বন্ধন তৈরি করে, তখন সেই অসমযোজী বন্ধনের সংখ্যাটাকে বলা হয় কোঅর্ডিনেশন সংখ্যা তথা লিগেন্সি, সংক্ষেপে একে CN দিয়ে প্রকাশ করা হয়। মনে থাকবে। আমরা দেখব এবার কোঅর্ডিনেশন, আর একটা পরের টার্ম দেখব কোঅর্ডিনেশন স্তর, কোঅর্ডিনেশন স্ফিয়ার বলা হয়। এই জিনিসটা আবার কি বলো তো? এটা কোন রাশি? জটিল যৌগের। আমরা জটিল যৌগের বিভিন্ন রাশিগুলো সম্পর্কে একটু জেনে নিচ্ছি। কোঅর্ডিনেশন স্তর তো জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন এবং লিগ্যান্ড একত্রে জটিল যৌগের যে অংশটা গঠন করে সেটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্তর। সহজ আছে। কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন এবং লিগ্যান্ড একত্রে জটিল যৌগের যে অংশটা গঠন করে তাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার বা কোঅর্ডিনেশন স্তর। বোঝা গেছে? তাহলে মনে রাখবে, জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন এবং লিগ্যান্ড একত্রে যে অংশ গঠন করে তাকে বলা হয় কোঅর্ডিনেশন স্তর। জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব পরমাণু আয়ন এবং লিগ্যান্ড একত্রে যে অংশটা গঠন করে, আমরা যদি উদাহরণ হিসাবে দেখি, যেমন মনে করো K4Fe2CN6, এই একটা জটিল যৌগ। তাহলে বলো তো এই জটিল যৌগের কোঅর্ডিনেশন স্তর কোনটা? এই যে এই অংশটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্তর। এই অংশটাকে এটা মনে রাখবে, তৃতীয় বন্ধনীর মধ্যে দেখানো হয়। তৃতীয় বন্ধনীর মধ্যে দেখানো হয় কোঅর্ডিনেশন স্তরটা দেখানো হয়, মনে থাকবে। সেই সঙ্গে মনে রাখবে, দ্রবণে এর মধ্যে কোঅর্ডিনেশন স্তরের মধ্যে কোনো অণু বা আয়ন বিয়োজিত হয় না, মনে থাকবে। তাহলে কোঅর্ডিনেশন স্তরে থাকা কোনো আয়ন বা অণু দ্রবণে কিন্তু বিয়োজিত হতে পারে না। আর কোঅর্ডিনেশন স্তরটা বোঝাবার জন্য আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে সেই কোঅর্ডিনেশন স্তরটাকে দেখাই, মনে থাকবে। কি দিয়ে তৈরি হয়? এটা কেন্দ্রীয় ধাতব পরমাণু আর লিগ্যান্ড মিলে জটিল যৌগের যে অংশটা গঠন করে সেই অংশটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্তর। বোঝা গেছে নিশ্চয়ই। এবার আমরা পরের টার্ম দেখব আয়নীয় ভবন অঞ্চল। কোন অঞ্চলটাকে বলবো আয়নী ভবন অঞ্চল? জটিল যৌগের কোন অংশটাকে বলা হবে, কোন অঞ্চলটাকে বলা হবে আয়নী ভবন অঞ্চল? যে অঞ্চলটা কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ পূর্ণ করার জন্য, চার্জ প্রশমিত করার জন্য কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে যে অঞ্চলটাতে কোনো পজিটিভ বা নেগেটিভ আয়ন অবস্থান করে। তাহলে কোনো জটিল যৌগের কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ প্রশমিত করার জন্য, ঠিক আছে, কোনো কেটায়ন পজিটিভ বা নেগেটিভ আয়ন জটিল যৌগের যে অঞ্চলে অবস্থান করে সেই অঞ্চলটাকে বলা হয় আয়নী ভবন অঞ্চল। বোঝা গেছে? বোঝাতে পারলাম তো? আয়নী ভবন অঞ্চল কোঅর্ডিনেশন এন্টিটির
চার্জ প্রশমিত করার জন্য যে অঞ্চলে ক্যাটায়ন বা এনায়ন মূলক অবস্থান করে। ফলে মনে রাখবে জটিল যৌগের কোঅর্ডিনেশন এন্টিটি চার্জ প্রশমনের জন্য যে অঞ্চলে ক্যাটায়ন বা এনায়ন মূলক অবস্থান করে। বোঝা গেছে? তাহলে জটিল যৌগের কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ, মনে রাখবে, চার্জ প্রশমনের জন্য যে অঞ্চলে ক্যাটায়ন বা এনায়ন মূলক অবস্থান করে তাকে বলা হবে আয়নীভবন অঞ্চল। যেমন আমরা যদি এখানে দেখি, যেমন CuSO4 বা Cu কোবাল্ট NH3 6Cl3। বুঝা গেছে? এই যে জটিল যৌগটা, এই জটিল যৌগের এটাকে বলা হবে আয়নীভবন অঞ্চল। এবং এই আয়নীভবন অঞ্চলে 3টা Cl মাইনাস কি আছে? 3টি Cl মাইনাস অবস্থিত আয়নীভবন অঞ্চলে। এবং এটা কি করে? এই কোঅর্ডিনেশন এন্টিটি চার্জটা পূর্ণ করে। সুতরাং কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে যে অঞ্চলে কোনো ক্যাটায়ন বা এনায়ন অবস্থান করে কোঅর্ডিনেশন এন্টিটির চার্জকে প্রশমিত করে তাকে বলা হয় আয়নীভবন অঞ্চল। বোঝা গেছে? তাহলে কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে যে অঞ্চলে কোনো ক্যাটায়ন বা এনায়ন অবস্থান করে কোঅর্ডিনেশন এন্টিটির চার্জকে প্রশমিত করে তাকে বলা হয় আয়নীভবন অঞ্চল। আমরা এর পরের টার্ম দেখব কাউন্টার আয়ন। কাউন্টার আয়ন কাকে বলবো? কাউন্টার আয়ন সেই ক্যাটায়ন বা এনায়নকে বলা হবে, সেই সমস্ত ক্যাটায়ন বা এনায়নকে বলা হবে যারা কোঅর্ডিনেশন এন্টিটির অন্তর্গত নয়। তাহলে মনে রাখবে যে যেসব পজিটিভ বা নেগেটিভ আয়ন কোঅর্ডিনেশন এন্টিটির অন্তর্গত নয় মনে থাকবে। অর্থাৎ যেসব পজিটিভ বা নেগেটিভ আয়ন কোঅর্ডিনেশন এন্টিটির অন্তর্গত নয়, কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে থাকে, তাদেরকে বলে কাউন্টার আয়ন। যেমন ওইরকম একটা উদাহরণ যদি বলি, FeCN6 এই যৌগটাতে বলতো এই যে চারটা, এই জায়গাটা, এই চারটি K+ হলো কাউন্টার আয়ন। বোঝা গেছে? আমরা অন্য যৌগ যদি দেখি, যেমন CH3 6Cl3 এই যৌগে এটা হলো কাউন্টার আয়ন। মনে থাকবে? এই 3টি Cl মাইনাস হলো কাউন্টার আয়ন। ফলে কাউন্টার আয়ন কোঅর্ডিনেশন এন্টিটির ডান দিকেও থাকতে পারে, বাঁ দিকেও থাকতে পারে। কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে যে পজিটিভ আর নেগেটিভ আয়ন অবস্থান করে তাদেরকে বলা হয় কাউন্টার আয়ন। যেমন এখানে এই 3টা Cl মাইনাস হলো কাউন্টার আয়ন, এই যোগে এই 4টা পটাশিয়াম আয়ন হলো কাউন্টার আয়ন। আর এই হলো কাউন্টার আয়ন। বোঝা গেছে নিশ্চয়ই? তোমরা বলতে পারবে যে আমরা যে কোঅর্ডিনেশন সংখ্যাটা বললাম, বলো তো এই যৌগে NH3 6Cl3 এই যে যৌগে এই কোবাল্ট এর কোঅর্ডিনেশন নম্বর কত বলো তো? কেন্দ্রীয় ধাতব পরমাণুর জারণ সংখ্যা নির্ণয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা আলোচনা। কেন্দ্রীয় ধাতব পরমাণুর জারণ সংখ্যা বলতে না পারলে পরবর্তীতে জটিল যৌগ পড়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আর খুব সহজে আমরা কেন্দ্রীয় ধাতব পরমাণু যে
কেন্দ্রীয় ধাতব পরমাণু দেখতে পাচ্ছ। এই সমস্ত কেন্দ্রীয় ধাতব পরমাণু জারণ সংখ্যা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। মনে রাখবে, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বলতে লিগ্যান্ডগুলো তাদের ইলেকট্রন জোড় নিয়ে চলে গেলে কেন্দ্রীয় ধাতব পরমাণু যে চার্জ পড়ে থাকবে সেই চার্জটাকে বলা হয় তার জারণ সংখ্যা। এবার কোঅর্ডিনেশন অ্যান্টিটিটা অর্থাৎ কমপ্লেক্সটা যদি প্রসম হয় তাহলে সেক্ষেত্রে তাদের চার্জের সমষ্টিটা 0 হবে। ধাতু প্লাস লিগ্যান্ড এদের চার্জের সমষ্টি 0 হবে। যদি কমপ্লেক্সটা চার্জযুক্ত হয় তাহলে চার্জ যত, কোঅর্ডিনেশন অ্যান্টিটি চার্জ যত হবে, কেন্দ্রীয় ধাতব পরমাণু এবং লিগ্যান্ডের চার্জের সমষ্টি তত হবে। মনে থাকবে কথাটা। এবং জারণ সংখ্যাটা রমান হরফে লেখা হয়। সুতরাং কেন্দ্রীয় ধাতব পরমাণু জারণ সংখ্যার ক্ষেত্রে মনে রাখবে লিগ্যান্ড কি, লিগ্যান্ড ইলেকট্রন জোড় নিয়ে অপসারিত হলে ধাতুর যে চার্জ, ধাতুর চার্জ হলো জারণ সংখ্যা। মনে থাকবে, ধাতুর চার্জটাকে জারণ সংখ্যা বলে। এবং আমরা খুব সহজে কিন্তু এই জারণ সংখ্যাটা বের করতে পারি। এবং জারণ সংখ্যা বের করার জন্য আমরা এই চার্জগুলোকে ধরে, এদের এই মানগুলোকে ধরে নিয়ে আমরা খুব সহজে কিন্তু জারণ সংখ্যা বের করতে পারি যদি আমরা এই মানগুলোকে ধরে নিই। বোঝা গেছে? যেমন Cl-1, Cn-1, OH-1, NO2-1 এরা প্রসম, ফলে এদের ক্ষেত্রে 0, এই পর্যন্ত এরা 0, এই পর্যন্ত এরা -1, এবং এদের ক্ষেত্রে আরও 2-1টা আমরা মনে রাখার চেষ্টা করব। বোঝা গেছে? দেখো আমরা কি করে সহজে বের করা যায়। এক যৌগ লিখে রেখেছি আমি। যেমন প্রথম যৌগটার ক্ষেত্রে বলি প্লাটিনাম। বলো তো এ কেন্দ্রীয় পরমাণু প্লাটিনামের জারণ সংখ্যা কত হবে? আমরা খুব সহজে কিভাবে বের করতে পারি দেখো। প্লাটিনামে ধরে নিব x, এই বাকিগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। যেমন NH3 দেখো, NH3 0, তাহলে x + 0, Cl এর -1, Cl -1, 3টা Cl আছে তাহলে -3, আর যেহেতু গোটাটাই প্রসম ফলে 0, অর্থাৎ x = +4। খুব সহজে বের করা যাবে। বোঝা গেছে নিশ্চয়ই? অ্যামোনিয়ার জন্য 0, Cl এর জন্য -1, 3টা Cl এর জন্য -3। আমরা পরের যৌগটার ক্ষেত্রে বের করব। বলো দেখি, ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম H2O4 Cl2। তাহলে বলো দেখি এর জারণ সংখ্যা ক্রোমিয়ামের কত হবে? এক্ষেত্রে জারণ সংখ্যা ধরে নিব x, চলে আসো জল H2O, H2O 0 ফলে 0, Cl -1 দুটো আছে তাহলে -2, যেহেতু এটা চার্জযুক্ত ফলে চার্জ কত 1, তাহলে এটা +1, অর্থাৎ x +3। খুব সহজে দেখো ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3। বোঝা গেছে না? আমরা পরেরটা যদি দেখি, দেখো পরেরটা যদি দেখি তাহলে কি হবে বলো তো। পরেরটা যদি দেখি K4 Fe CN6, এক্ষেত্রে আয়রনের জারণ সংখ্যা কত হবে? দেখো আয়রনে ধরে নিলাম x, পটাশিয়ামের +1, 4টা থাকার জন্য +4, Cn এর -1, 6টা থাকার জন্য -6 = 0, x +2, ফলে আয়রনের জারণ সংখ্যা +2। আমরা খুব সহজে কিন্তু জারণ সংখ্যা বের করতে পারি। বোঝা গেছে? তাহলে এটার ক্ষেত্রে বলো দেখি এই যৌগে কোবাল্টের জারণ সংখ্যা কত হবে? হোমোল্যাপটিক কমপ্লেক্স। কাকে বলা হয় বলো তো? হোমোল্যাপটিক কমপ্লেক্স। তো যে সমস্ত কমপ্লেক্স তথা জটিল যৌগে একই ধরনের লিগ্যান্ড থাকে, ভিন্ন ধরনের লিগ্যান্ডের সমন্বয়ে তৈরি হয় না, একই ধরনের লিগ্যান্ডের সমন্বয়ে গঠিত কমপ্লেক্সকে বলা হয় হোমোল্যাপটিক কমপ্লেক্স। মনে থাকবে? তাহলে হোমোল্যাপটিক কমপ্লেক্স কাকে বলবো? একই প্রকার লিগ্যান্ড দ্বারা গঠিত কমপ্লেক্সকে মনে থাকবে। তাহলে হোমোল্যাপটিক কমপ্লেক্স তাদেরকে বলা হবে যে ক্ষেত্রে একই প্রকারের লিগ্যান্ড দ্বারা গঠিত হবে। যেমন আমি যদি বলি, যেমন K4 Fe CN6,
এক্ষেত্রে কিন্তু একই প্রকার লিগ্যান্ড দিয়ে তৈরি বলে এটা হলো হোমোল্যাপটিক কমপ্লেক্স। বোঝা গেছে নিশ্চয়ই। অন্য আরও উদাহরণ দিতে পারি, যেমন মনে করো টেট্রা কার্বনিল নিকেল, এখানে শুধু একই প্রকারের লিগ্যান্ড আছে, ফলে এই ধরনের কমপ্লেক্সকে বলা হয় হোমোল্যাপটিক কমপ্লেক্স। আবার আরেক ধরনের আছে হেটেরোল্যাপটিক কমপ্লেক্স। তাহলে কাকে বলা হবে হেটেরোল্যাপটিক কমপ্লেক্স? কাকে বলা হবে বলো তো? যেখানে কি হবে, যেখানে বিভিন্ন বা ভিন্ন প্রকার, মনে রাখবে, ভিন্ন প্রকার লিগ্যান্ড দ্বারা গঠিত, ভিন্ন প্রকার লিগ্যান্ড দ্বারা গঠিত, ভিন্ন প্রকার লিগ্যান্ড দ্বারা গঠিত কমপ্লেক্স। মনে থাকবে, ভিন্ন প্রকার লিগ্যান্ড দ্বারা গঠিত কমপ্লেক্সকে বলা হবে হেটেরোল্যাপটিক কমপ্লেক্স। এরকম হেটেরোল্যাপটিক কমপ্লেক্সের যদি আমরা উদাহরণ দেখি, যেমন কোবাল্ট NH3,4Cl2, দেখো এখানে ভিন্ন প্রকারের লিগ্যান্ড আছে, আলাদা আলাদা লিগ্যান্ড, ফলে একই প্রকারের লিগ্যান্ড দ্বারা গঠিত কমপ্লেক্সকে বলা হবে হোমোল্যাপটিক কমপ্লেক্স, আর ভিন্ন প্রকার লিগ্যান্ড দ্বারা গঠিত কমপ্লেক্সকে বলা হবে হেটেরোল্যাপটিক কমপ্লেক্স। হোমোল্যাপটিক কমপ্লেক্সের বেশ কিছু উদাহরণ আমরা দিতে পারি এবং হেটেরোল্যাপটিক কমপ্লেক্সেরও বেশ কিছু উদাহরণ দিতে পারি। বোঝা গেছে? এর পরের আমরা যে টার্মটা শিখব, জটিল যৌগের কোঅর্ডিনেশন পলিহাইড্রন। কোঅর্ডিনেশন পলিহাইড্রন বলে একটা টার্ম আছে। কোঅর্ডিনেশন পলিহাইড্রন, কোঅর্ডিনেশন পলিহাইড্রন আবার কাকে বলে বলো তো? নাম শুনেছো, কোঅর্ডিনেশন পলিহাইড্রন লিগ্যান্ডের যে দাতা পরমাণুগুলো কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যুক্ত থাকে, সেই দাতা পরমাণুগুলো যখন কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়, তখন তারা একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার লাভ করে, আর ওই ত্রিমাত্রিক জ্যামিতিক আকারটাকে বলা হয় কোঅর্ডিনেশন পলিহাইড্রন। বোঝা গেছে? ফলে লিগ্যান্ডের দাতা পরমাণুগুলি, মনে রাখবে, লিগ্যান্ডের দাতা পরমাণু কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে যুক্ত হয় যে ত্রিমাত্রিক বিন্যাস লাভ করে, ত্রিমাত্রিক বিন্যাস লাভ করে তাকে বলা হয় কোঅর্ডিনেশন পলিহাইড্রন। লিগ্যান্ডের দাতা পরমাণুগুলি কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যুক্ত হয় যে ত্রিমাত্রিক, মনে রাখবে, ত্রিমাত্রিক যে বিন্যাসটা লাভ করে তাকে বলা হয় কোঅর্ডিনেশন পলিহাইড্রন। যেমন কোঅর্ডিনেশন পলিহাইড্রন, যেমন এল লিগ্যান্ড ধাতু, এটা হলো সমতলীয় বর্গাকার। চারটা লিগ্যান্ড যখন এরকম করে যুক্ত হয়, তখন যে জ্যামিতিক আকারটা লাভ করে সেটা হলো সমতলীয় বর্গাকার। বোঝা গেছে? যেমন এইরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এইরকম লিগ্যান্ডগুলো যুক্ত এরকম জ্যামিতিক আকার যদি লাভ করে, তখন একে বলা হবে অষ্টতলীয়। অষ্টতলীয়। বোঝা গেছে? এইভাবে জ্যামিতিক আকার লাভ করে যখন লিগ্যান্ডগুলো কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়, তখন যে পরমাণুগুলো দ্বারা যুক্ত হয় তারা যে জ্যামিতিক আকৃতিটা লাভ করে তাকে বলা হয় কোঅর্ডিনেশন পলিহাইড্রন। বলো দেখি, তাহলে তোমরা বলতে পারবে এই জ্যামিতিক গঠনটার নাম কি হবে? এই জ্যামিতিক গঠনটার নাম কি হবে বলো তো? এই জ্যামিতিক গঠনটার নাম কি? আমরা পরের টার্ম চলে যাবো, আরেক দেখব পারফেক্ট আর ইমপারফেক্ট কমপ্লেক্স। পারফেক্ট কমপ্লেক্স তথা নিখুঁত আর খুঁতযুক্ত কেলাস। পারফেক্ট কেলাস আর ইমপারফেক্ট কেলাস। বোঝা গেছে? তো দেখো, আমরা প্রথমে দেখব খুঁতযুক্ত কেলাস, খুঁত বিশিষ্ট, খুঁত বিশিষ্ট কেলাস।
বা অসম্পূর্ণ কেলাস বা ইমপারফেক্ট কেলাস কাকে বলবো? যে সমস্ত কেলাস কি করবে দ্রবণে, যে সমস্ত কেলাস দ্রবণে স্বাধীন সত্তা সম্পূর্ণ বজায় রাখতে পারে না। বোঝা গেছে? বজায় রাখতে পারে না তাদেরকে বলা হবে খুদ বিশিষ্ট কেলাস, যারা দ্রবণে তাদের সম্পূর্ণ স্বাধীন সত্তাটা সম্পূর্ণ বজায় রাখতে পারবে না। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলি পটাশিয়াম ক্যাডমিডোসায়ানাইড, এই যৌগটা পটাশিয়াম ক্যাডমিডোসায়ানাইড, এর দ্রবণে আমরা কি করব? এর দ্রবণে যদি H2S যুক্ত করলে তাহলে কি দেখব বলো তো? H2S যোগ করলে ক্যাডমিয়াম সালফাইড এর অধক্ষেপ পড়ে। বোঝা গেছে? ক্যাডমিয়াম সালফাইডের অধক্ষেপ পড়ে। তো এই ঘটনাটা আমরা কিভাবে ব্যাখ্যা করব বলো তো? ক্যাডমিয়াম সালফাইডের অধক্ষেপ পড়ে, আমরা এই ঘটনাটা ব্যাখ্যা করব কি করে? এই কথা বোঝা গেছে? আবার আমি বলছি, খুদ বিশিষ্ট কেলাস দ্রবণের স্বাধীন সত্তা সম্পূর্ণ বজায় রাখতে পারে না যারা, তাদের বলা হয় খুদ বিশিষ্ট কেলাস। এই কথা বোঝা গেছে? যেমন উদাহরণ হিসাবে আমি নিয়েছি পটাশিয়াম ক্যাডমিডোসায়ানাইড, আর এই পটাশিয়াম ক্যাডমিডোসায়ানাইডের জলীয় দ্রবণে যদি H2S যুক্ত করা হয় তাহলে ক্যাডমিয়াম সালফাইডের অধক্ষেপ পড়ে। তুমি বলো এই ঘটনাটা আমি কীভাবে ব্যাখ্যা করব? কারণ পটাশিয়াম ক্যাডমিডোসায়ানাইড দ্রবণে এইভাবে বিয়োজিত হওয়ার কথা, ক্যাডমিয়াম CN4 2-, কিন্তু ক্যাডমিয়ামটা কোথা থেকে আসলো? তাহলে নিশ্চয়ই এ আবার বিয়োজিত হয় ক্যাডমিয়াম +2 এবং Cn- আয়ন তৈরি করে, অর্থাৎ দ্রবণে এর যে কোঅর্ডিনেশন অ্যান্টিটিটা এই সত্তাটা বজায় রাখতে পারে না। ক্যাডমিয়াম উৎপন্ন হয় বলে ক্যাডমিয়াম এবার সালফাইড আয়নের সাথে যুক্ত হয়, ক্যাডমিয়াম সালফাইডের অধক্ষেপ ফেলে, ফলে এই আয়নটা কিন্তু বিয়োজিত হয়। ফলে দ্রবণে যাদের এইরকম যে কোঅর্ডিনেশন স্ফিয়ার যেটা, সেই আয়ন কোঅর্ডিনেশন অ্যান্টিটি যদি বিয়োজিত হয় তখন তাদেরকে আমরা বলবো খুদ বিশিষ্ট কেলাস। কথাটা বোঝাতে পেরেছি? তাহলে যে সমস্ত কমপ্লেক্স দ্রবণে তাদের স্বাধীন সত্তাটা বজায় রাখতে পারে না তাদেরকে বলা হয় খুদযুক্ত ইমপারফেক্ট অসম্পূর্ণ কেলাস। যেমন পটাশিয়াম ক্যাডমিডোসায়ানাইড একটা অসম্পূর্ণ কেলাস, কারণ দ্রবণে এর কমপ্লেক্সটা আয়নিত হয়। অন্যদিকে নিখুঁত বিশিষ্ট কেলাস, তাহলে আমরা কাকে বলবো নিখুঁত বিশিষ্ট কেলাস? নিখুঁত বিশিষ্ট কেলাস, পারফেক্ট কেলাস যাকে বলা হবে, কি যারা দ্রবণে নিজের স্বাধীন সত্তা সম্পূর্ণ বজায় রাখে। যে সমস্ত কমপ্লেক্স দ্রবণের নিজের স্বাধীন সত্তা সম্পূর্ণ বজায় রাখবে তাদেরকে বলা হবে পারফেক্ট কেলাস, তাদেরকে বলা হবে নিখুঁত বিশিষ্ট কেলাস, অর্থাৎ সম্পূর্ণ কেলাস। উদাহরণ হিসাবে যদি বলি, যেমন K4CuCN4 পটাশিয়াম কিউপ্রিক সায়ানাইড, পটাশিয়াম কিউপ্রিক সায়ানাইড দ্রবণে যদি H2S যোগ করলে কোনো অধক্ষেপ পড়ে না, কোনো অধক্ষেপ পাওয়া যায় না, অধক্ষেপ পড়ে না। এই ঘটনাটা আমরা কি করে ব্যাখ্যা করব বলো তো? যদি CuCN যে আয়ন আছে এই আয়নটা বিয়োজিত হয় কপার আয়ন তৈরি করত, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা H2S যোগ করার ফলে কপার সালফাইডের অধক্ষেপ পড়তো, তাহলে অবশ্যই এই আয়ন কিন্তু বিয়োজিত হয় না, বিয়োজিত হয় না। সুতরাং
এটা জলীয় দ্রবণে তার নিজের স্বাধীন অস্তিত্ব সম্পূর্ণ কিন্তু বজায় রাখে। এই কথা বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে যে পটাশিয়াম কিউপ্রিক সায়ানাইড তার দ্রবণে স্বাধীন সত্তা সম্পূর্ণ বজায় রাখে। যদি সম্পূর্ণ বজায় না রাখতো, সামান্য পরিমাণও যদি বিয়োজিত হতো, তাহলে H2S যুক্ত করার ফলে কপার সালফাইডের কিন্তু অধক্ষেপ পড়তো, কিন্তু এই অধক্ষেপটা পড়ে না। সুতরাং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই আয়ন, জটিল আয়নটার কিন্তু কোনো বিয়োজন ঘটে না, অর্থাৎ এই কমপ্লেক্সটা হলো সম্পূর্ণ নিখুঁত, পারফেক্ট কেলাস। লিগ্যান্ডের শ্রেণীবিভাগ, আমরা যে লিগ্যান্ডগুলো নাম শুনলাম, সেই লিগ্যান্ডগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লিগ্যান্ডগুলোকে ভাগ করা হয়। তো লিগ্যান্ডের শ্রেণীবিভাগ পড়তে গেলে প্রথমে একটা টার্ম জানা দরকার, লিগ্যান্ডের ডেন্টিসিটি। ডেন্টিসিটি বলতে আমি কি বুঝবো? লিগ্যান্ডের ডেন্টিসিটি, তো মনে রাখবে জটিল যৌগে কোনো একটি লিগ্যান্ডের যতগুলি দাতা পরমাণু কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে অসমযোজী বন্ধন গঠন করে, অসমযোজী বন্ধন গঠন করে। বোঝা গেছে কি? একটা লিগ্যান্ডের যতগুলো দাতা পরমাণু কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে অসমযোজী বন্ধন গঠন করে, সেই সংখ্যাটাকে বলা হয় ডেন্টিসিটি। যদি কোনো একটা লিগ্যান্ডের একটা দাতা পরমাণু বন্ধন তৈরি করে, তাহলে সেটাকে বলা হবে মনোডেন্টেট। যদি দুটো দাতা পরমাণু বন্ধন তৈরি করে, দুটো অসমযোজী বন্ধন তৈরি করে একটা লিগ্যান্ডের, তাহলে বাইডেন্টেট, ট্রাইডেন্টেট, টেট্রাডেন্টেট, পেন্টা, হেক্সাডেন্টেট ইত্যাদি বিভিন্ন। এই শব্দটাকে বলা হয় যতগুলো একটা লিগ্যান্ড যতগুলো বন্ধন তৈরি করে, সেটাকে বলা হয় তার ডেন্টিসিটি। এবং আমরা এই ডেন্টিসিটির ভিত্তিতে লিগ্যান্ডগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করি, যেমন মনোডেন্টেট, মনোডেন্টেড লিগ্যান্ড CN মাইনাস, Cl মাইনাস, NO2 প্লাস, বোঝা গেছে? এরা হলো মনোডেন্টেড লিগ্যান্ড, যেমন H2O, যেমন NH3 ইত্যাদি। এরা হলো মনোডেন্টেড লিগ্যান্ড, কারণ এদের একটা করে দাতা পরমাণু বন্ধন গঠন করে। এ কথা বোঝা গেছে। অন্যদিকে আমরা যদি বলি বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড যেমন ইথিলিন, যেমন প্রোপিলিন, বোঝা গেছে? যেমন ইথিলিন, যেমন অক্সালেটো, এরা হলো বাইডেন্টেড লিগ্যান্ড। যেমন ইথিলিনের ক্ষেত্রে যদি আমি দেখি, দেখো ইথিলিনকে যদি দেখাই, ইথিলিন হলো CH2 NH2 CH2 NH2, এই যে দুটো দাতা পরমাণু বন্ধন তৈরি করে, বোঝা গেছে? সে কারণে এটা বাইডেন্টেড লিগ্যান্ড। তো মনোডেন্টেড আর বাইডেন্টেডের দুই একটা উদাহরণ মনে রাখতে হয়। মনোডেন্টেটের ক্ষেত্রে তো আমরা সবসময় লিগ্যান্ডগুলো ব্যবহার করেই থাকি। এছাড়া মনে রাখবে EDTA, হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ড বলে একটা লিগ্যান্ড আছে, এটাকে মনে রাখবে হ্যাক্সাডেন্টেড, মনে থাকবে হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ড। এবং হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ হলো EDTA, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট হলো হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ। তাহলে মনোডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড, এই দুটো, একটা মনোডেন্টেড লিগ্যান্ড দু তিনটা, আর বাইডেন্টেড লিগ্যান্ড দুই একটা মনে রাখার চেষ্টা করবে, নামগুলো মনে রাখার চেষ্টা করবে, যেমন অক্সালেটো, যেমন ইথিলিন ডাইঅ্যামিন। এবার একটা হ্যাক্সাডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ আমি বললাম EDTA, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। এর সংকেতটা যদি দেখি, তাহলে এর সংকেতটা হলো এরকম,
এই হেক্সাডেন্টের লিগেন্ড CH2 CH2 CO মাইনাস CO মাইনাস। এই জায়গায় দেখতে পাচ্ছ কটা পয়েন্ট, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা, সেজন্য এটা একটা হ্যাক্সাডেন্টাল লিগ্যান্ডের উদাহরণ। একে EDTA বলে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাএসিডেট। এই হলো লিগ্যান্ডের ডেন্টিসিটির ভিত্তিতে শ্রেণীবিভাগ। মনে থাকবে, একটা লিগ্যান্ডের যতগুলো পরমাণু অসমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে সেটাকে বলা হয় তার ডেন্টিসিটি। এবং যদি একটা দাতা পরমাণু অংশগ্রহণ করে মনোডেন্টেড, দুটো হলে, এক কথায় আমরা যাকে যোজ্যতা বলে থাকি, একযোজী দ্বিযোজী, এখানে যোজ্যতা না বলে ডেন্টিসিটি বলা হয়। মনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড, এইভাবে লিগ্যান্ডগুলোকে আমরা ভাগ করি। এছাড়া অন্যভাবে লিগ্যান্ডগুলোকে কিন্তু আমরা আরও বেশ কিছু লিগ্যান্ড আছে, যেমন অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, নাম শুনেছো? অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কাকে বলা হবে? অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলো তো, ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, মনে রাখার চেষ্টা করবে। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কি? যাদের ক্ষেত্রে একাধিক দাতা পরমাণু আছে কিন্তু বন্ধন গঠনে একটা দাতা পরমাণুই অংশগ্রহণ করে, সেই লিগ্যান্ডগুলোকে বলা হয় অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। যে লিগ্যান্ডে একাধিক দাতা পরমাণু আছে, ঠিক আছে, কিন্তু যৌগ গঠনে একটি অংশ নেয়, সেই লিগ্যান্ডগুলোকে বলা হবে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। যাদের মধ্যে একাধিক দাতা পরমাণু আছে কিন্তু বন্ধন গঠনে একটা পরমাণু অংশগ্রহণ করে, তাকে বলা হয় অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। যেমন CN হলো একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, কারণ CN এর ক্ষেত্রে এই নাইট্রোজেন, অথবা CN এর ক্ষেত্রে এই কার্বন হয়, কার্বন নাহলে নাইট্রোজেন, দুটোই দাতা পরমাণু থাকা সত্ত্বেও হয় কার্বন নাহলে নাইট্রোজেন কিন্তু কি করে? বন্ধন গঠনে অংশ নেয়। দুটোই একসঙ্গে নিবে না, কখনো কার্বন কখনো নাইট্রোজেন, একটা পরমাণু, যদিও দুটা। এই ধরনের লিগ্যান্ডকে বলা হয় অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। আবার আরেক ধরনের লিগ্যান্ড আছে যাদেরকে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড বলা হয়। তাহলে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বুঝে গেলাম, একাধিক দাতা পরমাণু থাকা সত্ত্বেও একটা পরমাণু বন্ধন গঠনে অংশ নেয়। অন্যদিকে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কাকে বলা হবে? ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, মনে রাখবে, দুই বা ততোধিক দাতা পরমাণু আছে। যেসব লিগ্যান্ডের দুই বা ততোধিক দাতা পরমাণু বর্তমান, মনে থাকবে, কিন্তু কি করবে? দুই বা ততোধিক দাতা পরমাণু বর্তমান কিন্তু ভিন্ন ভিন্ন যৌগ গঠনে কি হবে? বিভিন্ন দাতা পরমাণু অংশ নেয়। বোঝা গেছে? বিভিন্ন দাতা পরমাণু অংশ নেয়, কখনো মনোডেন্টেড কখনো বাইডেন্টেড, এরকম অংশগ্রহণ করে। বোঝা গেছে? তাহলে ভিন্ন ভিন্ন যৌগ গঠনে বিভিন্ন দাতা পরমাণু কিন্তু অংশ নেবে। বোঝা গেছে? যেমন ওরকম একটা ফ্লেক্সিডেন্টেডের উদাহরণ 2- এটা কখনো মনোডেন্টেড হিসাবে, কখনো বাইডেন্টেড, কখনো মনোডেন্টেড হিসাবে অংশ নেয়। যেমন এই একটা দুটো, যদিও দুটো দাতা পরমাণু আছে কিন্তু একটা বন্ধন গঠনে অংশগ্রহণ করলো। অন্যদিকে আবার এর বাইডেন্টেড হিসাবে অংশ নিতে পারে, বাইডেন্টেড, যেমন
এটাও বন্ধন গঠনে এটা দেখো, প্রথমটার ক্ষেত্রে মনোডেন্টের হিসাবে অংশ নিচ্ছে আর দ্বিতীয়টার ক্ষেত্রে বাইডেন্টের হিসাবে অংশ নিচ্ছে। দুই বা তার বেশি দাতা পরমাণু আছে, কিন্তু ভিন্ন ভিন্ন যৌগ গঠনে এরা কি করবে, ভিন্ন ভিন্ন দাতা পরমাণু, বিভিন্ন সংখ্যক দাতা পরমাণু বন্ধন গঠনে অংশ নেবে, তখন তাদেরকে বলা হবে ফ্লেক্সিডেন্টের লিগ্যান্ড। যেমন SO4 হলো একটা ফ্লেক্সিডেন্টের লিগ্যান্ড, ফ্লেক্সিবল কথাটার মতো, কারণ এ কখনো মনোডেন্টের হিসাবে আচরণ করে, কখনো বাইডেন্টের হিসাবে আচরণ করে। আর এক ধরনের লিগ্যান্ড আছে যাকে চিলেটিং লিগ্যান্ড বলা হয়, চিলেটিং লিগ্যান্ড, চিলেটিং লিগ্যান্ড কাকে বলা হবে বলো তো? চিলেটিং লিগ্যান্ড, যেখানে কোনো লিগ্যান্ডের দুই বা তার বেশি দাতা পরমাণু একই ধাতুর সাথে অসমযোজী বন্ধন তৈরি করবে, বোঝা গেছে? এবং পরমাণু একটা শৃঙ্খল তৈরি করবে, বলয় তৈরি করবে, তখন সেই লিগ্যান্ডগুলোকে বলা হবে চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ড কি বলবো? দুই বা ততোধিক দাতা পরমাণু থাকবে, দুই বা ততোধিক দাতা পরমাণু থাকে যে সমস্ত লিগ্যান্ডের, এবং একই ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে বন্ধন গঠন করে, সেই সঙ্গে মনে রাখবে বলয়াকার পরমাণু শৃঙ্খল গঠন করে, তখন তাদেরকে বলা হবে চিলেটিং লিগ্যান্ড। ফলে যে সমস্ত লিগ্যান্ডের দুই বা ততোধিক দাতা পরমাণু থাকবে, একই ধাতব পরমাণুর সঙ্গে বন্ধন গঠন করবে, অসমযোজী বন্ধন তৈরি করবে এবং বলয়াকার পরমাণু শৃঙ্খল গঠন করবে। এরকম উদাহরণ যদি বলা হয় চিলেটিং লিগ্যান্ডের উদাহরণ, যেমন ইথিলিন ডাইএমিন। ইএন খুব ইম্পর্টেন্ট একটা লিগ্যান্ড, কথায় কথায় আসে বিভিন্ন উদাহরণের ক্ষেত্রে, এই উদাহরণটাকে মনে রাখার চেষ্টা করবে। ইথিলিন ডাইএমিন, যেমন ইথিলিন ডাইএমিন কপারের সাথে চিলেটিং, দেখো কপারের সাথে এইভাবে তৈরি করে, ইথিলিন ডাইঅ্যামিনের সংকেত হলো এটা, এটার সংকেত হলো এটা। এ কি করে? এইভাবে বন্ধন তৈরি করে। দেখো এই যে বন্ধনটা তৈরি করলো, এই হলো চিলেটিং লিগ্যান্ড ইথিলিন ডাইঅ্যামিন। এইভাবে একই কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে দুটো দাতা পরমাণু একই পরমাণুর সাথে বন্ধন তৈরি করেছে এবং একটা বলয় বা তথা শৃঙ্খল তৈরি করেছে, তখন এই ধরনের লিগ্যান্ডগুলোকে আমরা বলবো চিলেটিং লিগ্যান্ড। যেমন অক্সালেটও আছে, যেমন ইথিলিন ডাইঅ্যামিন আছে, ইত্যাদি লিগ্যান্ডগুলো চিলেটিং লিগ্যান্ড এদেরকে বলা হয়, কারণ এরা একই ধাতুর সাথে একাধিক অসমযোজী বন্ধন তৈরি করে এবং সেই সঙ্গে বলয়াকার পরমাণু শৃঙ্খল লাভ করে। এবার আমরা অন্য দৃষ্টিকোণ থেকেও আবার লিগ্যান্ডকে তিনটা ভাগে ভাগ করি বন্ধনের প্রকৃতির ভিত্তিতে। বন্ধন মনে রাখবে, বন্ধনের প্রকৃতি অনুযায়ী লিগ্যান্ডকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। যেমন প্রথাগত ক্লাসিক্যাল লিগ্যান্ড, প্রথাগত লিগ্যান্ড তথা ক্লাসিক্যাল লিগ্যান্ড। কোন লিগ্যান্ডগুলোকে বলা হবে? যারা কি করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দ্বারা এরা বন্ধন গঠন করে। ঠিক আছে, উদাহরণ যদি বলা হয়, উদাহরণ যেমন CN-, যেমন Cl- ইত্যাদি। এই হলো প্রথাগত লিগ্যান্ড তথা ক্লাসিক্যাল লিগ্যান্ড। ঠিক আছে, অন্যদিকে চলে আসো নন ক্লাসিক্যাল বা অপ্রথাগত লিগ্যান্ড। অপ্রথাগত লিগ্যান্ড কাদেরকে বলা হবে?
অপ্রথাগত লিগেন্ড, এরা কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মাধ্যমে বন্ধন তৈরি করবে না, এরা কি তৈরি করবে, এরা কিন্তু এই পাই ইলেকট্রন দ্বারা বন্ধন গঠন করে, বন্ধন গঠন করবে। এই সমস্ত লিগ্যান্ড, যে সমস্ত লিগ্যান্ড কি করে, পাই ইলেকট্রন দ্বারা বন্ধন গঠন করে। বোঝা গেছে? এরকম যদি উদাহরণ দেওয়া যায় তাহলে দেখো, এই ধরনের লিগ্যান্ডের উদাহরণ যদি বলি তাহলে উদাহরণ যেমন C2H4, যেমন বেনজিন ইত্যাদি, এরা হলো এই টাইপের উদাহরণ, যারা কি করে, পাই ইলেকট্রন দ্বারা বন্ধন গঠন করে, পাই ইলেকট্রন দ্বারা অসমযোজী বন্ধন গঠন করে। ঠিক আছে? যেমন দেখো প্লাটিনাম, এই প্লাটিনামের সাথে যদি আমরা দেখি এইদিকে Cl, এদিকে Cl, এদিকে Cl, কিন্তু একদিকে কি করেছে এরা, যেমন CH2 বন্ধন, এই পাই ইলেকট্রন দ্বারা বন্ধন তৈরি করেছে। ফলে এটাকে বলা হবে নন ক্লাসিক্যাল তথা অপ্রথাগত লিগ্যান্ড। আরেক ধরনের লিগ্যান্ড আছে যাদেরকে পাই অ্যাসিড লিগ্যান্ড বলে। ফলে বন্ধনের প্রকৃতি অনুসারে লিগ্যান্ডকে আমরা তিনটা ভাগে ভাগ করি, প্রথাগত, অপ্রথাগত আর পাই অ্যাসিড লিগ্যান্ড। ক্লাসিক্যাল, নন ক্লাসিক্যাল আর পাই অ্যাসিড লিগ্যান্ড। তৃতীয় হলো পাই অ্যাসিড লিগ্যান্ড। এই পাই অ্যাসিড লিগ্যান্ড কী ধরনের লিগ্যান্ডগুলোকে বলা হবে, পাই অ্যাসিড লিগ্যান্ড। যে সমস্ত লিগ্যান্ড কি করবে, আবার আমি বলছি, পাই অ্যাসিড লিগ্যান্ড, যে সমস্ত লিগ্যান্ড কি করবে, ইলেকট্রন জোড় দানের মাধ্যমে এরা সিগমা বন্ধন বা অসমযোজী সিগমা বন্ধন গঠন করে। আবার ধাতুর কাছ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে, ধাতুর কাছ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করে পাই বন্ধন গঠন করে। বোঝা গেছে? এটা উভয় দিক থেকে কি করবে, এই লিগ্যান্ডগুলো নিজের ইলেকট্রন জোড় ধাতুকে দান করে সিগমা বন্ধন তৈরি করবে, আবার ধাতুর কাছ থেকে ইলেকট্রন জোড় নিয়ে আবার পাই বন্ধন, ব্যাক বন্ডিং বলা হয়, পাই বন্ধন গঠন করবে। এরকম কিছু কিছু লিগ্যান্ড আছে, তাদেরকে পাই অ্যাসিড লিগ্যান্ড বলে। এরকম লিগ্যান্ডের উদাহরণ যেমন CO, কার্বনের লিগ্যান্ড উদাহরণ। বোঝা গেছে? এই লিগ্যান্ড কিন্তু এই ধরনের বন্ধন তৈরি করে। এরা কীরকম বন্ধন তৈরি করবে, এই যে ধাতু আছে, লিগ্যান্ড আছে, এই ইলেকট্রন জোড় দান করে পাই বন্ধন তৈরি করবে এবং ধাতুর কাছ থেকে ইলেকট্রন নিয়ে আবার সিগমা বন্ধন তৈরি করবে। ফলে এই টাইপের লিগ্যান্ডগুলোকে আমরা বলি পাই অ্যাসিড লিগ্যান্ড। ফলে বিভিন্ন বন্ধনের প্রকৃতি, ডেন্সিটির উপর ভিত্তি করে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা কি করলাম, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা লিগ্যান্ডকে শ্রেণী বিভাগ করলাম, বিভিন্ন ভাগে ভাগ করা হলো। বোঝা গেছে? তোমরা বলতে পারবে EDTA এই লিগ্যান্ডটার পুরো নাম কি, EDTA লিগ্যান্ডের পুরো নাম কি? এই হলো আজকের আলোচনা। কেমন লাগলো জানি না, অবশ্যই কমেন্টস করবে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরের ক্লাসে আমরা আবার নতুন বিষয়, নতুন আলোচনা নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই।